সেনাবাহিনীর স্নাইপার রাইফেলেই কি গণহত্যা চলেছিল? 5ই আগস্ট শেখ হাসিনার পতন হয়েছিল। বৈষম্য বিরোধী একটা একেবারে নিরহ সাদামাটা আন্দোলন, অহিংস আন্দোলন হঠাৎ করে সশস্ত্র আন্দোলন হয়ে গেল কিভাবে? আমরা বহুত আন্দোলন দেখেছি। 90-এর আন্দোলন আমি নিজেও করেছি, আমি গুলিবিদ্ধও হয়েছিলাম 90-এর আন্দোলন, এরশাদ বিরোধী আন্দোলনে। কিন্তু এভাবে তো কোনো মানুষ মারা যায় নাই। 52-র ভাষা আন্দোলনে এরকম মানুষ মারা যায় নাই, 2জন 3জন 5জন মারা গেছে। 69-এর অভ্যুত্থানে এরকম মানুষ মারা যায় নাই। 66-র গণ আন্দোলনে মারা যায় নাই। আরও যত সরকার বিরোধী আন্দোলন হয়েছে, বিএনপির বিরুদ্ধে হয়েছে, আওয়ামী লীগের বিরুদ্ধে হয়েছে, এরকমভাবে মানুষ মারা যায় নাই। কিন্তু শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে যে আন্দোলনটা হলো, এই আন্দোলনটা একটা বৈষম্য বিরোধী ছাত্রদের আন্দোলন, সাদামাটা সহজ সরল একটা ছোটখাটো আন্দোলন নেই, হঠাৎ কিভাবে এটা সশস্ত্র হয়ে গেল, বিভৎস হয়ে গেল, হাজার হাজার মানুষ গণহত্যার শিকার হয়ে গেল, 20-25 হাজার আহত শিকার হলো কিভাবে তারা? সেই 5ই আগস্টের পর থেকে কিন্তু গবেষণা চলতেছে, থেমে নাই। এখন এই মুহূর্তে বের হয়েছে একজন প্রখ্যাত সাংবাদিক, বাংলাদেশেরই সিনিয়র, মোস্ট সিনিয়র, এনায়েত কবির ভাই। উনি ধারাবাহিকভাবে ভারতের পত্রিকায়, নিউজ পত্রিকায় ধারাবাহিকভাবে উনি লিখতেছে, 3টে পর্ব লিখেছেন। আমি যে কথাগুলো বললাম তার ওই রিপোর্টের উপরেই আমার এই আলোচনা। আর আমরা যাহা দেখেছি, যাহা শুনেছি, যাহা তথ্য পেয়েছি, এই সব এক জায়গাতে করেই এই আজকের এই আলোচনা। তো ইতিমধ্যে আপনারা শুনেছেন আমার আরও ওই 2টা পর্বে। যারা এই পর্বটাই শুনবেন তাদের জন্য একটু একটু করে চাপ দেই। 2001 থেকে 2005 বাংলাদেশে ভারতের উলফা বিদ্রোহীরা, তখন বাংলাদেশে পরেশ বড়ুয়া অবস্থান করতেছিল। ভারতের যে সমস্ত বিচ্ছিন্নতাবাদী বা তারা স্বাধিকার আন্দোলন করতেছে, সশস্ত্র আন্দোলন, তারা বাংলাদেশে ছিল, অবাধ চলাফেরা করেছিল, 10 ট্রাক অস্ত্র নিয়ে যেতে লেগে ধরাও পড়ছিল। সেই সব উলফা গুর্খাদের বাংলাদেশে ট্রেনিং দিতেছিল কর্নেল হাসিনুর রহমান। বাংলাদেশের কর্নেল হাসিনুর রহমান, তারপর একজন মেজর জিয়া, তারপর ওই যে হাসান সোহরাদ্দি, এনারা সব সেনা অফিসার। তো বাংলাদেশের গোয়েন্দা, র্যাবের গোয়েন্দা টিম তদন্ত করার পরে ঘটনা প্রমাণিত হওয়ায় কর্নেল হাসিনুর রহমানকে কোর্ট মার্শাল করে বিচার করে চাকরিচ্যুত করা হয়, আজীবন নিষিদ্ধ করা হয়, ক্যান্টনমেন্টের ভিতরে 4 বছরের সাজা দেওয়া হয়। যা পরবর্তীতে সেনাপ্রধান ইকবালুর রহিম আসার পরে তার ওই সাজা মকুব করা হয়। এইটুকু বললাম, আগের ভিডিওগুলো শুনে নিন। এইটুকু বললাম এই কারণে, এই আলোচনার নায়ক হলো সেই কর্নেল হাসিনুর রহমান। আচ্ছা, তো কেন আসলো এই 5ই আগস্ট, এই হাসিনা সরকার বিরোধী যে আন্দোলনটা, এখানে যে স্নাইপার রাইফেল ব্যবহার হয়েছে, এই স্নাইপার রাইফেল পুলিশের কাছে ছিল না, বিডিআর কাছে ছিল না। এই স্নাইপার রাইফেলগুলো ব্যবহার করেছিল এনায়েত কবির সাহেবের সেই অনুসন্ধানী প্রতিবেদনে উঠে আসছে যে বাংলাদেশের সেনাবাহিনীর একটা রেজিমেন্ট, আর্টিলারি রেজিমেন্ট থেকে এটা সরবরাহ করা হয়েছিল। আর একটা সোর্স বলছে এটা পাকিস্তান থেকে আনা হয়েছিল। ছাত্রদের এই আন্দোলনটা ছিল উসিলা। এই আন্দোলনে স্নাইপার রাইফেল ব্যবহার করে মানুষকে হত্যা করেছে। অভিযোগ উঠছে যে 2012 সালের পরে বাংলাদেশে
যে রোহিঙ্গারা আসছে এখানে অসংখ্য, এখন তো 15-16 লাখ হয়ে গেছে আছে রোহিঙ্গারা। এই রোহিঙ্গাদের বিভিন্ন সশস্ত্র গ্রুপ আছে, আরসা সহ আরো কয়েকটা, যারা বার্মা বা মায়ানমার আর্মির বিরুদ্ধে লড়াই করতেছে বাংলাদেশে থেকে, এখান থেকে যে লড়াই করতেছে বর্ডার ক্রস করে। এই 17 লাখ রোহিঙ্গা বাংলাদেশে যে ঢুকছে, তারা এদের কার্যকর কোনো প্রতিরোধ গড়ে তুলতে পারে নাই বাংলাদেশ সেনাবাহিনী। তখন তারা স্রোতের বানের স্রোতের মতো এসে ঢুকে পড়ছে। বিশ্ব ব্যাপার ডক্টর ইউনূস বলছিল যে 1 বছরের মধ্যে সব রোহিঙ্গা চলে যাবে, জাতিসংঘ মহাসচিবকে নিয়ে আসছিল, কিন্তু কাজের কাজ কিছু হয় নাই। ডক্টর ইউনূসের আমলে আরো 3 লাখ রোহিঙ্গা এখানে ঢুকছে। এই আলোচনাগুলো আসতেছে কি কারণে? এই রোহিঙ্গাদের ট্রেনিং দেওয়া হয়েছে, যার অভিযোগ এই যে কর্নেল হাসিনুর রহমানের, যার মার্শাল কোর্ট হয়েছে, এদের বিরুদ্ধে অভিযোগ আসছে যে, আর এই রোহিঙ্গাদের উসিলায় বিভিন্ন লেবাসে আমেরিকার বিভিন্ন টিম এখানে আসছে সাহায্যের নামে, ডলার দেওয়ার নামে, ওষুধ দেওয়ার নামে। এই রোহিঙ্গাদের নিয়ে একটা আন্তর্জাতিক খেলাধুলা চলতেছে। এখানে আমেরিকার সিকিউরিটির অনেক লোকজন আসা যাওয়া করছে রোহিঙ্গা উসিলায়। এ কথাগুলো আসলেই কারণে এখন এই যে বিভিন্ন রিপোর্টে যেগুলো উঠে আসছে, আজকে যে আলোচনাটা আমি করতেছি, যে এই যে স্নাইপার রাইফেলগুলো ব্যবহৃত হয়েছিল, এই স্নাইপার রাইফেলগুলো যে ব্যবহার হয়েছিল, তার মনে করেন যে রোহিঙ্গার ট্রেনিংপ্রাপ্ত শুটাররা ব্যবহার করেছে, নাম আসছে এখানে। আর আসছে হলো উলফা। তো এই উলফারা বাংলাদেশে আসলো কিভাবে? এই উলফাদেরকেও সেনাবাহিনীর একটা অংশ তাদেরকে বাংলাদেশে আসতে সহযোগিতা করেছিল উলফা। আর সাংবাদিক এনায়েতুল কবির ডাইরেক্ট নাম দিয়ে দিয়েছে আমেরিকার কিছু এজেন্টের, যে তারাও স্নাইপার রাইফেল ব্যবহার করেছিল। তাহলে যে সমস্ত হত্যাকাণ্ডগুলো স্নাইপার রাইফেলের দ্বারা হয়েছে, তাহলে এই স্নাইপার রাইফেলের দ্বারা হয়েছে, এই হত্যাকাণ্ডগুলো বাংলাদেশ পুলিশ করে নাই। এই হত্যাকাণ্ডগুলো ঘটিয়েছে যাদের হাতে স্নাইপার রাইফেল ছিল। তাহলে কাদের হাতে স্নাইপার রাইফেল ছিল মোটামুটি বুঝ পাইছেন। উলফার, এটা ভাড়াটিয়ার সেনা, ওই সৈনিক আর কি, তারা ভাড়াটিয়া। উলফার, রোহিঙ্গার এবং আমেরিকার এজেন্ট, এদের হাতে ছিল। আর ওই যে বাংলাদেশের একজন মেজর স্বীকারোক্তি দিচ্ছে, ভিডিও করে ছাড়ছে স্নাইপার রাইফেলের, যা আওয়ামী লীগ আমাদের শত্রু, আমরা এটা ব্যবহার করেছি। আর এই জিনিসগুলো এত সামনে আসছে এইভাবে, যেমন আসিফ নজরুল বলছে স্নাইপার রাইফেলের কথা, বারবার বলছে ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত সাখাওয়াত হোসেন বলছে স্নাইপার রাইফেলের কথা। স্নাইপার রাইফেলের কথা ওই যে মেজর সাহেব ভিডিও করে ছাড়ছে। স্নাইপার রাইফেলের কথা আবার ওই যে সাখাওয়াত সাহেব আবারও বলছে, কয়েকবার বলছে। আবার ওই 5ই আগস্ট বিপ্লবের সময় কিছু নারীকেও, বোরখা পরিহিত নারীকেও এই স্নাইপার রাইফেল নিয়ে ঘোরাফেরা করতে দেখা গেছে। তাহলে আসল ঘটনাটা ঘটছে স্নাইপার রাইফেলে। আচ্ছা, তো কারণ হলো কি, যে ছাত্রদের এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্রদের এই শর্টকাট একটা আন্দোলনে হঠাৎ করে 36 দিনে একটা সরকার দেশ থেকে পালিয়ে যেতে হলো। এখন গবেষণা চলতেছে যে এটা কি একটা সেনা কু ছিল কিনা। সেনাবাহিনীর কু যদি না হইতো, তাহলে এইভাবে প্রকাশ্য স্নাইপার রাইফেল নিয়ে তো কেউ রাস্তায় নামতে পারতো না। এবং যারা স্নাইপার রাইফেল নিয়ে ওই সময় রাস্তায় নেমেছিল, তাদের একজনকেও তো গ্রেপ্তার করা হয় নাই। সেনাবাহিনী তো কার্যকর কোনো ভূমিকা রাখে নাই। উল্টা আরো সেনাবাহিনী আমরা দেখেছি
যে আন্দোলনকারীদের কাছে মেসেজ গেছে অনেক আগে, 5ই আগস্টের অনেক আগে থেকেই, সেনাবাহিনী তোমাদের বিরুদ্ধে যাবে না, জনগণের বিরুদ্ধে যাবে না, তোমরা আগে পারো। তাহলে এইটা নিয়েই বিভিন্ন মহল বিভিন্নভাবে গবেষণা করতেছে। আজকে আমার আলোচনাটা এখানে, যেমন ধরেন আমাদের একজন মেজর জিয়া, যার বিরুদ্ধে অভিযোগ ছিল হিজবুত তাহরির আর হরকাতুল জিহাদের জঙ্গিদের পাহাড়ি ট্রেনিং দেওয়া, আর হলো আরসা, ওই যে রোহিঙ্গাদের ট্রেনিং দেওয়া, সশস্ত্র ট্রেনিং দেওয়া ট্রেনার হিসেবে, ওনাকে বাংলাদেশ সরকার হন্য হয়ে খুঁজছে। তাকে তো বরখাস্ত করা হয়েছিল, তারপরে তাকে গ্রেপ্তারের জন্য হুলিয়া জারি করছে, গ্রেপ্তার করতে পারে নাই। তার মাথার দাম আমেরিকা ঘোষণা করছিল, তো 5ই আগস্টে তাকেও দেখা গেল, সেও বের হয়ে আসছে। আচ্ছা, এখন আরেকটা বিষয় আছে এখানে, দেখেন যে এই যে বললাম যে এটা কি সেনা কু ছিল, আর যে যতই কথা বলো, এই যে কিছু ছাত্র তারা সেনাবাহিনীর প্রধানদের গালাগালি করে, কিছু বোকাচুদা আছে চান্তারা মার্কা ক্যান্টনমেন্ট উড়াই দিতে চায়, কিন্তু এখন তদন্তে তো দেখা যেতেছে এটা একটা সেনা কু ছিল। বিভিন্ন তথ্যে এরকম দাবি করতেছে সাংবাদিকরা। দেখেন এই যে যিনি স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছিলেন ডক্টর ইউনূসের আমলে, ওনার বিরুদ্ধে গুরুতর অভিযোগ যে উনি হলেন জঙ্গি সংগঠন হিজবুত তাহরির নেতা। সে ছিল স্বরাষ্ট্রমন্ত্রী 18 মাস, কিন্তু দেখেন এই সরকার কিন্তু তাকে বদল করতে পারে নাই। তারেক রহমানের সরকারে এখন উনি ক্যাবিনেট সচিব, কত গুরুত্বপূর্ণ পদে আছে। দেখেন ইন্টারিম গভর্নমেন্ট মানে ডক্টর ইউনূসের গভর্নমেন্টের যিনি আইন ছিল, যিনি পররাষ্ট্র, যিনি ছিলেন প্রতিরক্ষা উপদেষ্টা, মানে সেনাবাহিনী, বাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী সব প্রধান দায়িত্বে ছিল যিনি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা, খলিলুর রহমান, উনি এখন পররাষ্ট্রমন্ত্রী হয়েছে। 2 নাম্বার 3 এই তখনকার অ্যাটর্নি জেনারেল এই সরকারের কিন্তু আইনমন্ত্রী হয়েছে। আবার এখন পর্যন্ত কিন্তু সেনাবাহিনী সারা দেশে আছে। তো এ কারণে এখন প্রশ্ন করতেছে যে যেমন তারেক রহমান আবার দেশে আসতে পারে নাই 16 মাস, তাহলে এখন বিশেষ ক্লিয়ার যে কেন দেশে আসতে পারে নাই। দেশে আসতে পারে না এই কারণে তোমরা 16 বছর আন্দোলন করে সরাইতে পারো নি, আমরা সরাইছি। কাজেই ওই শক্তির সাথে একটা কম্প্রোমাইজ করেই তারেক রহমানকে দেশে আসতে হয়েছে। এখন জাতির সামনে বড় প্রশ্ন হলো যে এই যে 3 জন লোকের কথা বললাম আমি, যে তারা এখন রাষ্ট্রীয় ক্ষমতায় আছে, তো জাতির সামনে এখন বড় প্রশ্ন হলো যে ক্ষমতা কি এখন অরিজিনালি এই সরকারের হাতে আছে, নাকি যে শক্তি ওই অভ্যুত্থান ঘটাইছে, বিপ্লব ঘটাইছে, স্নাইপার রাইফেল ব্যবহার করছে, পট পরিবর্তন করছে, ক্ষমতার নাটাইটা এখনো কি তাদের হাতেই আছে? এখন আমি যে আলোচনা করলাম, এই যে ভারত এত আতঙ্কিত কেন, ওই যে 10 ট্রাক অস্ত্র, ভারতেরও তো 20টা 22টা রাজ্য এরকম বাংলাদেশের মতো প্রদেশ, বিভিন্ন প্রদেশে স্বাধীনতার আন্দোলন চলতেছে, সশস্ত্র আন্দোলন চলতেছে। এখন 10 ট্রাক অস্ত্র একবার ধরা পড়ছিল, বাংলাদেশ থেকে উলফারা নিয়ে যেতেছিল আসামে।
বাংলাদেশের মাটি যদি ব্যবহার করতে পারে তারা অবাধে, তাহলে ভারতের জন্য বিপদ আছে। এর জন্যে ভারত এখন এই মুহূর্তে ভারতের সাথে বাংলাদেশের আমেরিকার একটা চুক্তি আছে এই ভূ রাজনীতির বিষয়ে, এবং সে কারণেই ভারত নজরদারি করে। সে কারণে শেখ হাসিনা বলছিল যে ভারতকে যা দিয়েছি কেউ দিতে পারবে না, কারণ ওই নিরাপত্তা দিয়েছিল ভারতকে যে বাংলাদেশে কোনো উলফা বা কোনো বিদ্রোহী 7 সিস্টার কেউ আসবে না এবং এখানে কোনো ট্রেনিং হবে না, এবং হয়ও নাই। এখন আবার তারেক রহমানের সাথে এই যে পররাষ্ট্র উপদেষ্টারা গিয়েছিল, ঘন ঘন যাইতেছে আসতেছে, ভারত এই নিশ্চয়তা তারা চায় যে বাংলাদেশে 7 সিস্টার সহ ভারতের যে সমস্ত বিচ্ছিন্নতাবাদী বা স্বাধীনতাকামীরা আন্দোলন করতেছে তারা যেন বাংলাদেশের মাটি ব্যবহার করতে না পারে। এটা হলো ভারতের, এই কারণে বাংলাদেশে হস্তক্ষেপ করতে চায়। আবার পাকিস্তান থেকে জঙ্গিরা এসে যেন বাংলার মাটি ব্যবহার করিয়া ভারতে কোনো হামলা চালাইতে না পারে। তো যাক, ভিডিওটা বড় হয়ে গেল। আজকে যে ভিডিওটা আমি আলোচনা করলাম 3টে পার্ট করেছি, এই 3টা পার্টই আমার পর্যবেক্ষণ, আমার পাওয়া, এবং প্রখ্যাত সাংবাদিক এনায়েত কবিরের ভারতের পত্রিকা নর্থ ইস্ট নিউজ যে ধারাবাহিক যে পর্ব লিখতেছেন আমার সংগ্রহে আছে, সেখান থেকে নাও। সবাই ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার দিয়ে দিন। আমার কথা হলো কি, রহস্যটা উদ্ঘাটন হোক, এবং হবে যে কেউ কেউ যে এককভাবে জুলাইয়ের দাবিদার হয়ে গেছে, মালিক হয়ে গেছে, মূল রহস্যটা সামনে আসতে হবে যে সেই আন্দোলনে কার কতটুকু আবেদন, কারাই ঘটনাটা ঘটাইছে, আর কারা এখন বসে বসে ফল ভোগ করতেছে, এগুলো সামনে আসতে হবে না। এই জন্যই আমি আরো এটা বিশ্লেষণ করলাম। ধন্যবাদ, ভালো থাকবেন।